আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩০৫তম পর্ব। আজকের পর্বে আমরা বিধি ৬১-র আমরা উপবিধি ৫, ৫ক এবং ৬ এই তিনটি উপবিধি আমরা আলোচনা করব। আজকে আমরা এই বিধি ৬১-র আলোচনা আমরা শেষ করব। আমরা গত সেশনে আমরা ৪টি উপবিধি আমরা আলোচনা করেছিলাম। উপবিধি ৫ হলো ৬১-র ৫, তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে মূসক ১২.৪-এ প্রাথমিক প্রতিবেদন। এই যে আমরা গত বেশ কয়েকটা সেশনে আমরা আলোচনা করলাম যে তল্লাশি করবে, আটক করবে, ইত্যাদি ইত্যাদি। তো তল্লাশি পরিচালনা করা হলো, সিজার লিস্ট দিয়ে আটক করে নিয়ে আসা হলো। এখন ৫ ওয়ার্কিং ডের মধ্যে প্রাথমিক প্রতিবেদন সাবমিট করতে হবে, প্রিলিমিনারি রিপোর্ট সাবমিট করতে হবে। কার বরাবরে? যে অফিসার এই টিমকে ক্ষমতায়ন করেছে কমিশনার বা মহাপরিচালক, তার বরাবরে প্রথমে প্রাথমিক রিপোর্ট সাবমিট করতে হবে। একটা ফর্ম আছে, মূসক ১২.৪ একটা ফর্ম আছে, এই ফর্মে এই প্রাইমারি রিপোর্ট সাবমিট করতে হবে। তারপর ৩০ দিনের মধ্যে প্রথম ৫ হচ্ছে কার্য দিবস, আর এখন বলা হলো ৩০ দিন। কার্য দিবস এবং দিনের মধ্যে পার্থক্য আছে। কার্য দিবস বলতে সরকারি ছুটিগুলো হিসাব করা হয় না, আর আর দিন বললে প্রত্যেকটা দিনে হিসাব করা হয়। আর ৩০ দিনের মধ্যে ফর্ম মূসক ১২.৫-এ চূড়ান্ত প্রতিবেদন। তাহলে আমরা দেখলাম ৫ কার্য দিবসের মধ্যে প্রাইমারি রিপোর্ট দিতে হবে, আর ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। এটা সাবমিট করতে হবে কমিশনার বা মহাপরিচালক বরাবরে, যিনি এই টিমকে অথরাইজ করেছেন। তাহলে আমরা 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 বুঝতে পারলাম যে তল্লাশি বা আটকের পরে ৫ কার্য দিবসের মধ্যে প্রাইমারি রিপোর্ট এবং ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট সাবমিট করতে হবে। উপবিধি ৫ক হলো কমিশনার বা মহাপরিচালক জব্দকৃত রেকর্ড, দলিলাদি ও পণ্যের প্রকৃতি বিবেচনায় উপবিধি ৫-এ বর্ণিত চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৩০ দিন পর্যন্ত সময় বর্ধিত করিতে পারিবেন। আমরা আগেই দেখলাম যে ৫ কার্যদিবসের মধ্যে প্রাইমারি রিপোর্ট দিতে হবে, ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। আর ৩০ দিনের মধ্যেও যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়া সম্ভব না হয়, তাহলে টিম কমিশনার বা মহাপরিচালক বরাবর আবেদন করবে যে আমাদের আরও ৩০ দিন সময় বাড়িয়ে দেওয়া হোক। কমিশনার বা মহাপরিচালক আরও ৩০ দিন সময় বাড়িয়ে দিতে পারেন। তাহলে মোট ৬০ দিন সময় পাওয়া যাবে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করার জন্য। আমরা এখন উপবিধি ৬ আলোচনা করব। ৬ হলো তল্লাশি ও রেকর্ডপত্র, দলিলপত্র, পণ্য বা পণ্যবাহী যান জব্দকরণের মাধ্যমে কোনো অনিয়ম বা কর ফাঁকি উদ্ঘাটিত হইলে, এখন যদি দেখা যায় যে কোনো অনিয়ম সংঘটিত হয়েছে বা কোনো কর ফাঁকি উদ্ঘাটিত হয়েছে, তাহলে উপবিধি ৫-এ বর্ণিত চূড়ান্ত প্রতিবেদনের সহিত কমিশনার বা মহাপরিচালক বরাবরে ফর্ম মূসক ১২.৬ একটি অনিয়ম বা কর ফাঁকির মামলা দায়ের করিতে হইবে। এখন এই চূড়ান্ত প্রতিবেদন সাবমিট করা হলো। এখন দেখা গেল যে কোনো অনিয়ম সংঘটিত হয়েছে অথবা কর ফাঁকি হয়েছে, এখানে ফাঁকি হয়ে গেছে। তাহলে এই ফাঁকি হয়ে গেলে সাথে আবার একটা ফাঁকির মামলা দায়ের করতে হবে। এই মামলা দায়ের করার একটা ফরম্যাট আছে, একটা ফর্ম আছে মূসক ১২.৬, সেই ফর্মে একটা মামলা সাবমিট করতে হবে। তাহলে এতক্ষণে আমরা এই মামলা সাবমিশন পর্যন্ত আসলাম। আটক হলো, তল্লাশি হলো, সিজার রিপোর্ট তৈরি করা হলো, এরপরে ৫ দিনের ভিতরে সিজার রিপোর্ট এক কপি করদাতা মালিককে দিয়ে আসা হলো। এরপরে ৫ কার্য দিবসের মধ্যে প্রাইমারি রিপোর্ট সাবমিট করা হলো, ৩০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট সাবমিট করা হলো। চূড়ান্ত রিপোর্ট সাবমিট করতে আরও ৩০ দিন সময় বাড়িয়ে দিতে পারে। চূড়ান্ত রিপোর্ট সাবমিট করা হলো, চূড়ান্ত রিপোর্টের সাথে একটা অনিয়ম মামলা বা কর ফাঁকির একটা মামলা দায়ের করা হলো। এই মামলা দায়ের করা হলো মূসক ১২.৬ ফর্মে। এখন এই মামলাটা দায়ের হলো। আমরা এর আগে দুইটা কথা আমরা বলেছি। একটা আমরা বলেছি
অন্তর্বর্তীকালীন জিম্মায় নেওয়া। অন্তর্বর্তীকালীন জিম্মা এটা ধারা 84(2) আমরা আলোচনা করেছি, ধারা 84(2) এরপরেও আসছে, এরপরেও এই কনসেপ্ট আসবে। আর আমরা ধারা 86(3)-এ সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আলোচনা করেছি। তাহলে আমরা অন্তর্বর্তীকালীন জিম্মা আর সংক্ষিপ্ত বিচার পদ্ধতি এই দুটা কথা বলে আমরা শেষ করব। তো মামলা ফাইল হয়ে যাওয়ার পরে এখন আমি আগেই বলেছি যে পণ্যের মালিক পণ্য ইন্টারিম রিলিজ নিতে পারবেন এবং গাড়ির মালিক গাড়ি ইন্টারিম রিলিজ নিতে পারবেন। তো পণ্যের মালিক এবং গাড়ির মালিক আলাদা আলাদাভাবে এসে কমিশনার বরাবরে আবেদন করবেন। কমিশনার বা মহাপরিচালক যিনি এই দলকে ক্ষমতায়ন করেছে আবেদন করবেন। আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করে তিনি গাড়ি এবং পণ্য সম্ভব হলে নমুনা রেখে অন্তর্বর্তীকালীন জিম্মায় নিয়ে যেতে পারবেন। অন্তর্বর্তীকালীন জিম্মায় যখন কোনো কিছু থাকে তখন মামলা চলমান থাকবে। থিওরিটিক্যালি বলা হয় যে বিচারক ইচ্ছা করলে এই পণ্য বা পণ্যবাহী যান যেখানে তিনি আদেশ দিবেন সেখানে আবার এগুলো নিয়ে যেতে হবে, তাকে নিয়ে যেতে হবে, এরকম বলা থাকে বিচারের প্রক্রিয়ায় এটা বলা থাকে। সব ধরনের বিচারই অন্তর্বর্তীকালীন জিম্মার এটা একটা কন্ডিশন। তো তারপরে এর ব্যতিক্রম আছে, বিশেষ করে পেরিশেবল গুডস হলে তো বিক্রি করে দিতে হয়, আরও ব্যতিক্রম থাকে। তো মোট কথা হলো যে অন্তর্বর্তীকালীন জিম্মার জন্যে ধরা পড়ার সাথে সাথেই কমিশনার বরাবরে আবেদন করলে কমিশনার অন্তর্বর্তীকালীন জিম্মা দিতে পারেন। আর এরপর পরের কথা হলো যে সংক্ষিপ্ত বিচার। আমরা ধারা 86(3)-এ আমরা দেখেছি যে সংক্ষিপ্ত বিচার কেন করতে হয়, কখন করতে হয়, কতটুকু সময় লাগে। তো তার পণ্যের ধরেন পণ্যের লাইফ টাইম হচ্ছে 3 দিন। তো আমরা এর আগে দেখলাম যে প্রাথমিক রিপোর্ট দিবে 5 দিনে, চূড়ান্ত রিপোর্ট দিবে 30 দিনে বা 60 দিনে। তো তাহলে তো এই পণ্য আসলে তার নেওয়া যাবে না। যদি এই এতদিন পরে যখন মামলা দায়ের হবে তখন যদি আপনি এই সংক্ষিপ্ত বিচারের আবেদন করেন বা করার সুযোগ পান, তার আগেই তো সব পণ্য নষ্ট হয়ে গেছে বা অন্য কিছু হয়েছে আর কি। এই জন্যে মামলা দায়ের হতে দেরি হয় বা যাই হোক না কেন, আপনি কমিশনার বরাবরে বা মহাপরিচালক বরাবরে আপনি এই সংক্ষিপ্ত বিচারের আবেদন করে দিবেন। পরিস্থিতি এমন হতে পারে যে এই 5 দিন বা 30 দিন কোনো কিছুই লাগে না, এটা সিম্পলি একটা ফর্ম পূরণ করা, এটা খুব অল্প সময় প্রয়োজন হয়। হয়তো সাথে সাথেই আপনি কনসার্নড যিনি বিচারক তাকে আপনি পেয়ে যাবেন এবং তিনি হয়তো বিচার আদেশ করে দিবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সব শেষে আমরা দুটো কথা আমরা আলোচনা করলাম। একটা হলো অন্তর্বর্তীকালীন জিম্মায় নেওয়া, ইন্টারিম রিলিজ নেওয়া, আর একটা হলো এই সংক্ষিপ্ত বিচারের আবেদন করা। এর দিকগুলো আমরা আলোচনা করলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিধি 61 আলোচনা করছি। আমরা আজ বিধি 61 আলোচনা আমরা শেষ করলাম। গত সেশনেও আমরা বিধি 61 আলোচনা করেছি। তো বিধি 61-তে আমরা মূলত দেখলাম হলো এই পদ্ধতি, তল্লাশি এবং আটকের পদ্ধতি। আমরা টাইম লিমিটগুলো দেখলাম, কাজগুলো দেখলাম, পদ্ধতি দেখলাম। সবশেষে আমরা দেখলাম যে আটক করে কর ফাঁকি মামলা দায়ের করা হলো। এরপরে মামলা দায়ের করার পরে যে কাজগুলো হয় সেটা আমরা বিচার অধ্যায় আমরা দেখব। এরপরে শোকজ হবে, এরপরে বিচার শুরু হবে, আর আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা পরে দেখব। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই গত বেশ কয়েকটা সেশনে আমরা যে মূল যে কথাগুলো আমরা আলোচনা করছি সেটা হলো যে মাঠ পর্যায়ে কোন অফিসার নিজের ক্ষমতায় যেতে পারেন, তিনি কি করতে পারেন, কোন অফিসার কমিশনার কর্তৃক ক্ষমতা প্রদত্ত হয়ে মাঠ পর্যায়ে যেতে পারেন, তিনি কি করতে পারেন। এই যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এরপরে তারা যখন আটক করলে এই আটক পরবর্তী কাজগুলো কি, আটক করলে আপনি কিভাবে অন্তর্বর্তীকালীন জিম্মা নিতে পারেন পণ্য এবং যানবাহন। এরপরে যে পণ্য আটক করা হয়েছে সেই পণ্যের যখন বিচার হবে, তো স্বাভাবিক বিচার হওয়ার আগেই আপনি কিভাবে এগুলো আপনি ছাড় নিতে পারেন। এই যে এই বিষয়গুলো নিয়ে এই গত কয়েকদিনে আলোচনা করেছি। আরও কয়েকটা সেশন আমরা আলোচনা করব। মাঠ পর্যায়ে ভ্যাট ম্যানেজমেন্টে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
যখন কোনো কিছু আটক হয় তখন তার প্রক্রিয়া কী, পদ্ধতি কী, এটা অনেকেই ঠিকমতো জানে না, বোঝে না। তারা এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে, অনেকের কাছে যায়। বিশেষ করে লয়ারের কাছে খুব দৌড়াদৌড়ি করে মানুষ। তো শেষ পর্যন্ত আসলে আইনসঙ্গতভাবে সমাধান আসলে আসলে হয় না। তো এই আমাদের এই কয়েকটা সেশন থেকে আপনারা যেটা জানতে পেরেছেন সেটা হলো এই যে আটক করার পূর্ববর্তী এবং পরবর্তী পদক্ষেপগুলো কি, অফিসারের পদক্ষেপগুলো কি, আপনার পদক্ষেপগুলো কি, এইগুলো আপনি বুঝতে পেরেছেন আমি 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 আশা করি। এবং আমি আশা করি যে আপনি কোনো আটক সংক্রান্ত কোনো বিষয় আপনি খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবেন, এবং আরও 5 জনের এই বিষয়গুলো হ্যান্ডেলিং করে আপনি আপনি তাদেরকে ভালো সেবা দিতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিধি 61-র আলোচনা আমরা আজকে এখানে শেষ করলাম। আমরা এই অধ্যায় 12তে এখনও আরও বেশ কয়েকটা বিধি আছে, আমরা আগামী কয়েকটা সেশনে আমরা আলোচনা শেষ করব। তো এরপর অডিটের চ্যাপ্টার আসবে। অডিটের চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে আমাদের ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। আপনারা যদি আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে দয়া করে বেল আইকনে ক্লিক করুন, তাহলে রেগুলার আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো যে ভ্যাট সংক্রান্ত নানান কোয়েরি আপনার থাকতে পারে, আপনার মনে প্রয়োজন হতে পারে, নানান ধরনের প্রশ্নের জিজ্ঞাসা আপনার প্রয়োজন হতে পারে। তো আপনারা ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন। ভ্যাট ফোরামের কল সেন্টারে খুব প্রফেশনালি উত্তর দেওয়া হয়, কোনো ফি নেওয়া হয় না। ভ্যাট ফোরামের আর্থিক সঙ্গতি খুব ভালো না, এটা আর্থিকভাবে দুর্বল একটা সংগঠন। তারপরেও ভ্যাট ফোরাম ফ্রি একটা কল সেন্টার পরিচালনা করে, ফ্রি, যদিও কল সেন্টারটা ছোটো কিন্তু ফ্রি তারা পরিচালনা করে। এবং আপনার যে কোনো ভ্যাট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে প্রফেশনাল অ্যাডভাইস দেয়। সেখানে ভ্যাট এনবিআর-এর সার্টিফাইড কনসালটেন্টরা থাকেন, তারা আপনাকে প্রফেশনাল অ্যাডভাইস দেন। তো আপনি ভ্যাট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন 09678208208, 09678208208। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।